Welcome friend, this is AB's tutorial for better English where experience speaks. আমাদের 40তম পর্ব থেকে পরপর বিষয়গুলো আমরা আলোচনা করে চলেছি। 40তম পর্বে আমরা পারপাসে ক্লজ আলোচনা করেছি, তারপরে আমরা ক্লজেস অফ রিজন আলোচনা করেছি, ক্লজেস অফ টাইম আলোচনা করেছি, ক্লজেস অফ কম্পারিজন আলোচনা করেছি এবং ঠিক এর আগেরটায় অর্থাৎ 43 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম কন্ডিশনাল ক্লজের একটা অংশ অর্থাৎ রিয়েল বা প্রবাবল যে ব্যাপারগুলো থাকে, কন্ডিশনসগুলো থাকে, সেটাকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের কথা মতো আমরা এসে গেছি কন্ডিশনাল ক্লজেস পার্ট বি, যেখানে কিনা আমরা নট রিয়েল বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করো এবং পুরো এপিসোডটাকে দেখো। যারা নট রিয়েল বা রিয়েল, এই যে রিয়েলের জায়গাটা পুরোটা দেখেছো, তাদের পক্ষে এই নট রিয়েলটাকে বুঝতে সুবিধে হবে। কিন্তু যদি তা কোনো কারণে দেখা না হয়ে থাকে তো প্লিজ একবার দেখে নাও, তাহলে সুবিধা হবে পুরো ব্যাপারটাকে বুঝতে। আমাদের এর আগের পর্বে যে বিষয়টাকে আমরা আলোচনা করেছিলাম, সেখানে নট রিয়েলের আমরা বিভিন্ন 3টে জায়গা ক্ষেত্রে বলেছিলাম। আমি আরেকবার সেটাকে রিপিট করে নিয়ে নট রিয়েলের মধ্যে ঢুকে যাচ্ছি। তো নট রিয়েলে যে জায়গাটা, সেখানে তোমাদের বলা হয়েছিল আগের এপিসোডে, আবারও বলছি যে এটা অনেকটা সাবজামটিক মুড বলতে যেটা বোঝায় তার মতো এই নট রিয়েল জায়গাটা, সেটাও কিন্তু আমাদের কন্ডিশনাল ক্লজের মতোই শর্ত সাপেক্ষ। 3টে বিষয় রয়েছে। প্রথমে যেটা বলেছিলাম, আ কন্ডিশন অর সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট, বাস্তব নয় এমন শর্ত, তাই তো? মানে আমি যে শর্তটাকে বলছি সেই শর্তটা বাস্তবে করা যাবে না, ওটা হবে না এই জায়গাটা, কিন্তু বিষয়টা বাস্তব। এমন নয় যে বিষয়টা বাস্তব নয়, কিন্তু বাস্তবে করা যাবে না, পুরো ব্যাপারটা বাস্তব, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে করতে পারবো না, এরকম যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা নট রিয়েল কন্ডিশনাল ক্লজকে কীভাবে ব্যবহার করব এটা আমরা শিখে নেব। তারপরে উইশ, 2 নম্বর হচ্ছে উইশ, ইচ্ছা। যে ইচ্ছা, দেখো ইচ্ছা তো অনেক কিছুই হতে পারে, তাই না? ইচ্ছাটা বাস্তবও হতে পারে, ইচ্ছাটা সম্পূর্ণ অবাস্তব একটা ব্যাপার, সেটাও আমাদের ইচ্ছে হতে পারে। সম্পূর্ণ অবাস্তব ব্যাপারটা ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো পূর্ব শর্ত যদি রাখতে হয়, সেই শর্ত বোঝাবার জন্যে আমাদের কন্ডিশনাল ক্লজকে ব্যবহার করতে হবে। এবং 3 নম্বর ক্ষেত্র যেটা, সেটা বলছি যে একটা প্রস্তাব, এ প্রপোজাল বা ইন্টেনশন অর অর্ডার নট ইয়েট ক্যারিড আউট, যেমন বাংলা কি রেখেছি দেখো, বাস্তবায়িত হয়নি এমন প্রস্তাব, কাজ বা সিদ্ধান্ত। এই যে বিষয়টা বাস্তবায়িত হয়নি, মানে যদি করা হতো তাহলে কিন্তু ব্যাপারটা এমনতর হতো না। এই যে যদি হতো তাহলে হতো না, এই যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাই হচ্ছে আমাদের এখানে এই 3 রকম পদ্ধতি, যেটা আমি বললাম 3 রকম পদ্ধতির মাধ্যমে সেটাকে আমরা ইংরেজি অনুবাদ করব। সো প্লিজ সাবস্ক্রাইব এবং পুরো এপিসোডটাকে দেখো। আমরা চলে যাই আমাদের এক্সাম্পলের দিকে। এই যে আমরা 3টে ক্ষেত্র বললাম, আগে আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণটাকে দেখে ব্যাপারটা একটুখানি সড়গড় করে ফেলি, তাই তো? একটু বুঝতে না পারলে যেন মনে হয় যে বাপরে বাপ স্যার কী সব বলছেন। আমি কিচ্ছু বলছি না, আমি একটু তোমাদের ফরম্যাট করে করে কতগুলো বিষয়কে বলছি। যেমন আজকে এখানে নাই করতে করতে প্রত্যেকটা রুলের মধ্যে কিছু সাব ডিভিশনস আছে। যেমন রুল 2 আছে, তাতে 2টো আছে, রুল 3তে 3টে ভাগ আছে, এইভাবে রুল 4-এ আমরা 3টে ভাগ রেখেছি, এইভাবে কয়েকটা রুল রেখেছি, তার মধ্যে কয়েকটা ভাগ রেখেছি। এইটা কিন্তু কিছুই নয়, এভাবে রুলগুলো তো গ্রামার শেখানো যায় না। তবু আমি এটাকে রেখেছি কি জানো, রেখেছি সুবিধের জন্য, যে যখন তোমার কিছু মনে পড়বে না তখন তুমি কমসে কম এটুকু মনে পড়তে। 4টে যেন রুল ছিল, 4টে রুল ছিল, আমাদের 2টো মনে পড়ছে, 3 নম্বরটা যেন কী ছিল, এভাবে মনে রাখতে সুবিধে হয়। তা না হলে প্লেন কতগুলো কথা থাকলে হয় কি, মানে লিঙ্ক করতে পারি না, তাই না? যে মোট কটা আছে 4টে, তাহলে 2টো বললাম, 2টো পারলাম না, মনে পড়ছে না, আরেকবার দেখে নেব, যত সুবিধে হয়, তাই না? কিন্তু আমি প্লেন যদি বলা থাকতো, তাহলে একটা প্লেন লেকচার থাকতো, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো। এই কারণেই এই ফরম্যাটে রেখেছি। তো ফলে এই ফরম্যাটে ঢোকার আগে আমরা 3টে উদাহরণ দেখি। প্রথম উদাহরণটা দেখো কী রয়েছে, ইফ আই ওয়্যার ইউ। আই ওয়্যার ইউ, দেখো মানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে বাট আই এম নট, কিন্তু আমি তো তুমি নই। আই শুড নট ডু ইট, আমি যদি তুমি হতাম তাহলে আমি এ কাজটা করতাম না। যে আমি যদি তুমি হতাম, এই যে বলছি, যেটা দেখো 1 নম্বরে কন্ডিশন অর সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট এর মতো, যে যেটা ঘটনা, আমি তো এই জন্মে বলে নয়, আমি কোনো জন্মেই তো আমি তো তুমি হতে পারবো না, আমি তো আমিই থাকবো, তাই না? আমার আত্মাটা বেরিয়ে তোমার শরীরের মধ্যে ঢুকে গেলেও তো আমি তো আমাকে তো বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে আমি কে,
আমাকে তো বাইরে থেকে তুমিই মনে হবে, তাই না? বলে আমি চিরকাল আমি থাকবো, তুমি চিরকাল তুমিই থাকবে। কিন্তু এই যে কথায় কথা আমরা বলি যে তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমি এই কাজটা করতাম না, এই শর্ত যেটাকে বললাম এটা কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই, বাস্তবে এটা হতে পারে না। সেখানে এই যে হতে পারে না এটা বোঝাবার জন্য আমরা কি করছি না, এটা বোঝাবার জন্য দেখো ইফ আই ওয়্যার ইউ ব্যবহার করলাম। এইগুলোকে রুলের মধ্যে আমি আলাদা করে আবার বলেছি যে ওয়াজ না করে ওয়্যার। দেখো খাতাটা যিনি দেখবেন তিনি তো তাকে তো আমাকে বোঝাতে হবে যে আমি একটা নট রিয়েল সিচুয়েশনকে বা শর্তকে আমি বলতে চাচ্ছি। মুখে বলার সময় অভিনয় করেও আমরা বলে দিতে পারি ইফ আই ওয়াজ ইউ, এমনভাবে একটা বললাম চিৎকার চেঁচামেচি করে বা হাত পা ছুঁড়ে আমরা এমন একটা ভঙ্গিমায় বললাম যে যিনি আমাকে দেখছেন এবং শুনছেন তিনি বুঝে যাবেন যে আমি একটা নট রিয়েল সিচুয়েশনকে কথা বর্ণনা করছি। কিন্তু খাতাতে যখন আমি লিখব তখন আমি কি করে বলবো বল? আমি কি বলতে পারি যে স্যার আপনি খাতাটা জমা নিন আর এই লাইনটা যখন পড়বেন আমাকে একটা ফোন করবেন, আমি এসে উচ্চারণ করে আপনাকে বলে দেবো যে আমি আসলে কি বলতে চাইছি? তা তো হয় না, তাই তো? এটা কেমন হবে যে খাতাটা নিন এবং আমাকেও নিন? হ্যাঁ, তা তো আর হয় না। ফলে আমাকে এমন কোনো শব্দ রাখতে হবে, এমন কোনো পদ্ধতি রাখতে হবে যাতে কিনা যিনি খাতা দেখছেন তিনি পরিষ্কার বোঝেন যে এটা নট রিয়েল একটা কন্ডিশনের কথা বলছি। এই কারণেই এটা ইফ আই ওয়াজ ইউ না হয়ে এটা ওয়্যার হয়েছে, এর মধ্যে কোনো জাদু নেই কিন্তু। হ্যাঁ, তো 2 নম্বর এক্সাম্পল দেখো কী রয়েছে, আই উইশ আই কুড, হ্যাঁ ক্যান রাখলাম না কিন্তু, আই উইশ আই কুড হ্যাভ দ্য থিংস। তো কুড হ্যাভ দ্য থিংস, আই উইশ মানে আহা যদি আমার এটা থাকতো, এই যে যদি আমার থাকতো, এই যে উইশ করছি, হ্যাঁ মানে এটাও কিন্তু একটা কন্ডিশন, মানে যদি থাকলে তাহলে কিছু একটা হতো, তাই না? এই যে উইশটা কিন্তু প্লেন একটা উইশ নয়, এর মধ্যে একটা শর্ত লুকিয়ে আছে। 3 নম্বর উদাহরণ দেখো, চলে যাও, কী রেখেছি দেখো, ইফ ইট বি, ইজ রাখলাম না কিন্তু সরাসরি বিটাকে রাখলাম, ইফ ইট বি সিন টু ওয়ার্ক হার্ড আই অ্যাম আ সিনার। যদি কঠিন পরিশ্রম করা পাপ হয়, যদি কঠিন পরিশ্রম করা পাপ হয়, আই অ্যাম আ সিনার, তাহলে আমি একজন পাপী। এই যে ইফ ইট বি সিন টু ওয়ার্ক হার্ড, ইফ ইট ইজ সিন টু ওয়ার্ক হার্ড নয়, কেননা ইট ইজ যদি বলি তাহলে কিন্তু এটা এই যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা রিয়েল বা নট রিয়েল এই প্রশ্নের মধ্যে এসে যাচ্ছে, তা তো নয়। এটা ঘটনা যে কখনোই হার্ড ওয়ার্ক করাটা পাপ নয়। তো এরকম একটা ব্যাপারকে যদি শর্ত করে রাখতে চাই যেটা নট রিয়েল, তাই তো, তাহলে কিভাবে করব না, আমি ইজকে ব্যবহার করলাম না, আমি সরাসরি বিকেই ব্যবহার করলাম। আমাদের আগের পর্বগুলোতে আমরা বি ভার্ব ব্যবহার রয়েছিল, আমাদের মনে আছে কি? মনে পড়ছে? যা দেখেছিলে নিশ্চয়ই, আমি আশা করব তারা পুরোটা মনে আছে। যা দেখোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সেখানে দেখো বি ভার্বের সম্পূর্ণ প্রয়োগগুলো রয়েছে, তোমার পরপর পর্বগুলো পেয়ে যাবে। তাহলে আমরা চলে আসি, তাহলে ইফ ইট বি সিন টু ওয়ার্ক হার্ড, ইফ ইট বি সিন টু ওয়ার্ক হার্ড আই অ্যাম এ সিনার। ঠিক আছে, এই যে তিনটের মধ্য থেকে আমরা এই শর্তগুলো কিভাবে নট রিয়েল শর্তগুলো কিভাবে কাজ করছে তার সম্বন্ধে ধারণা তৈরি করলাম। এবার পরপর রুলগুলো চলে যাই। রুল 1, রুল 1 পয়েন্টটা কি, যেটা একটু আগেই বলছিলাম যে কন্ট্রারি টু ফ্যাক্ট, কন্ট্রারি টু ফ্যাক্ট যে আমি তুমি নই, ইউজ ওয়্যার, সেখানে ওয়্যার হবে। এক্সাম্পলটা আগে দেওয়াই আছে, অতএব ওদিকে আর গেলাম না। রুল 2তে চলে যাই। রুল 2তে কি বলা হচ্ছে দেখো, হ্যাড, হ্যাড ক্যান বি প্লেসড ফার্স্ট অ্যান্ড দ্য ইফ অমিটেড। এই যে ইফ দিয়ে আমাদের কন্ডিশনাল ক্লজের একটা গোড়ার ব্যাপার ছিল, মানে আমাদের পর্ব 43 এর আগের পর্বতে তোমার বারবার ইফের কথা দেখেছ, এখানেও থাকবে, সেখানেও কিন্তু আমি তোমাদের বলছি যে এখানে হ্যাডের ব্যবহারও হতে পারে। তাই আমরা এক্সাম্পলটাকে পরপর রেখেছি, একবার ইফ দিয়ে রেখেছি, একবার হ্যাড দিয়ে রেখেছি, দুটো এক্সাম্পল রেখেছি আমাদের বোঝার সুবিধের জন্য। প্রথমে যেমন এক্সাম্পলটা রয়েছে, ইফ ইউ হ্যাড ওবেড অর্ডার্স দিস ডিসাস্টার উড নট হ্যাভ হ্যাপেন। এই যে দেখো উড হ্যাভ, উড নট হ্যাভ, এরকম যে কন্ডিশনসগুলো থাকে এখানে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এটাকে রাখতে হবে নট রিয়েলের জায়গাতে, তাই তো? তাহলে ইফ ইউ হ্যাড ওবেড অর্ডার্স দিস ডিসাস্টার উড নট হ্যাভ হ্যাপেন, যদি তুমি এই অর্ডারটা মানতে তাহলে এরকম একটা ডিসাস্টার হতো না, একটা ভয়াত্মক ব্যাপার ঘটতো না, ধ্বংসাত্মক ব্যাপারটা ঘটতো না। এই যে জায়গাটা ইফ ইউ হ্যাড, এখানে আমি ইফটাকে অমিট করতে পারি, আমি হ্যাডটাকে সাবজেক্টের আগে রাখতে পারি। হ্যাড ইউ ওবেড অর্ডার্স, had you obeyed orders this disaster would not have happened।
বুঝতে পারছো? ইফটাকে তুলে শুধু হ্যাডটাকে আগে নিয়ে এসেও আমরা এটা ব্যবহার করতে পারি এবং পরবর্তী জায়গাতে আমাকে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ এটাকে ব্যবহার করতে হবে। 2 নম্বর এক্সাম্পল দেখো কি রয়েছে, ইফ উই হ্যাড ফাউন্ড হিম আর্লিয়ার উই কুড হ্যাভ সেভড হিজ লাইফ। এবিলিটি, তাই জন্য কুড রইল, বুঝতে পারছো? কুড এবিলিটি বোঝাচ্ছে, তাই জন্য কুড হ্যাভ রাখলাম। তো ইফ উই হ্যাড ফাউন্ড হিম আর্লিয়ার, আমরা যদি তাকে আগে দেখতে পেতাম, দেখতে পাওয়াটা অবাস্তব কোনো কিছু নয়, বাস্তবচিত, তাই তো? বলে নট রিয়েল আলোচনা করতে গিয়ে তোমরা বলতে পারো যে স্যার আমি তো বাস্তবচিত কথা বলছেন, আবার নট রিয়েল বলছেন, যে না আমি নট রিয়েল বলছি এই কারণে পেতাম, মানে এখন এই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে সেই পরিবেশটাকে আর ফেরত আনা যাবে না, এই জন্যেই আমি এটাকে নট রিয়েল বলেছি, আনরিয়েল বলছি না। বুঝতে পারছি ব্যাপারটা? ফলে এইখানে আমি আবার হ্যাডটাকে আগে নিয়ে আসতে পারি, হ্যাড উই ফাউন্ড হিম আর্লিয়ার, হ্যাডটা আগে নিয়ে আসলাম, ইফটাকে তুলে দিলাম, হ্যাড উই ফাউন্ড হিম আর্লিয়ার উই কুড হ্যাভ সেভড হিজ লাইফ। ঠিক আছে, এখানে দেখো এই যে নোটের মধ্যে রয়েছে মাইট ব্যবহার করলে পসিবিলিটি বোঝাবে। এরকম অন্য কোনো জায়গাতে তোমরা যদি মাইট ব্যবহার করো তাহলে সেটা আমাদের পসিবিলিটিকে বোঝাবে। এরপর আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 3। রুল নাম্বার 3 মধ্যে দেখো আবার 3টে ভাগ রয়েছে, একটা নোট রয়েছে। সো প্লিজ পুরোটাকে শোনো। প্রথমে দেখো রয়েছে যে ইউজ অফ, কিসে ব্যবহার করব না, ইন প্লেস অফ ইফের জায়গাতে আমরা কি জিনিস ব্যবহার করতে পারি। আনলেস ব্যবহার করতে পারি, দেখো মনে করে দেখো, আনলেস ব্যবহার করতে পারি, বাট ফর ব্যবহার করতে পারি, আদারওয়াইজ ব্যবহার করতে পারি, প্রোভাইডেড ব্যবহার করতে পারি, সাপোজ ব্যবহার করতে পারি, ইন প্লেস অফ ইফ এই সবগুলোকে ব্যবহার করতে পারি। তো সেই ব্যবহারগুলো কীরকম ক্ষেত্রে হয় সেটাকে আমরা আলোচনা করেছি আমাদের পরপর বিষয়গুলোকে নিয়ে। যেমন আনলেসের সাথে আমরা কি রাখছি, প্রথম যে প্রয়োগের ক্ষেত্রটা 1 নম্বরে দেখো রয়েছে আনলেস, তার সঙ্গে প্লাস দিয়ে রেখেছি অ্যাফার্মেটিভ ভার্ব যদি রাখি আনলেসের সাথে, ইজিক্যাল টু কী হচ্ছে, ইফ প্লাস নেগেটিভ। ইফের সাথে নেগেটিভ রাখলে যে মানেটা দাঁড়াবে, আনলেস রেখে পজিটিভ রাখলে মানে অ্যাফার্মেটিভ রাখলে ঠিক একই মানে দাঁড়াবে। যেমন এক্সাম্পল দেখো রাখছি, আনলেস ইউ স্টার্ট অ্যাট ওয়ান্স ইউ উইল বি লেট। তুমি যদি এক্ষুনি রওনা না দাও তোমার দেরি হয়ে যাবে, তুমি দেরি করে ফেলবে। আনলেস ইউ স্টার্ট অ্যাট ওয়ান্স, তাহলে এই জায়গাতে আমি ইফ রাখলাম, যদি তাহলে কী হবে না, ইফ ইউ ডোন্ট স্টার্ট। ক্লিয়ার? তো আনলেস ইউ স্টার্ট অ্যাফার্মেটিভ ভার্ব, যদি ইফ রাখলাম আনলেসের জায়গায় কি রাখলাম, ইউ ডোন্ট স্টার্ট, তাহলে ইফ প্লাস নেগেটিভ হচ্ছে। তার মানে কি দেখো, ইফ প্লাস নেগেটিভ যদি ইউজ করতে চাই আমি করতে পারি, তা না হলে কি করতে পারি, আমি আনলেস রেখে দিয়ে আমি অ্যাফার্মেটিভ ভার্ব প্লেন স্টার্টটাকে রাখলাম, ডোন্ট স্টার্ট রাখলাম না। ডোন্ট স্টার্ট রাখলে নেগেটিভ হয়ে যাচ্ছে, ফলে আমাকে ইফ রাখতে হবে। ফরের ক্ষেত্রে দেখো 2 নম্বর আমরা কি বলছি, ফরের ক্ষেত্রে আমরা বলছি মানে বাট ফর আর কি, ইফ ইট ওয়্যার নট ফর, কীরকম যদি এটা না হয়ে থাকে। যেমন এক্সাম্পল, মাই ফাদার সেন্ডস মি অ্যান অ্যালাওয়েন্স বাট ফর দ্যাট আই উড নট বি হিয়ার। আমার বাবা আমাকে একটা অ্যালাওয়েন্স দেয়, কিছু টাকা পাঠান ঠিকই, কিন্তু শুধু তার জন্যেই কিন্তু আমি থাকবো না। মানে কি, এই যে জায়গাটা শর্ত, টাকা পাঠাচ্ছে বলে আমার থাকতে হবে, নট দ্যাট, এই জায়গায় বাট ফর। 3 নম্বরে চলে যাচ্ছি, আদারওয়াইজ, ইফ দিস ডাজন্ট বা ডিড নট হ্যাপেন, যদি কোনো কিছু না ঘটে বা ঘটেছিল, পাস্ট টেন্স হলে ডিড নট হবে। এক্সাম্পলে চলে যাই যে হার ফাদার পেজ হার ফিজ আদারওয়াইজ শি উড নট বি হিয়ার, তাই না? এই যে কন্ডিশন, তার বাবা তার ফিজটা দিচ্ছে, তা না হলে আদারওয়াইজ শি উড নট বি হিয়ার, সেখানে থাকবে না। এখানে দেখো আমি ইফ রাখতে পারি, আমাকে আদারওয়াইজ রাখতে হবে কোনো মানে নেই। ইফ হার ফাদার ডিড নট পে হার ফিজ, নেগেটিভ করতে হবে, থ্যাংক ইউ। ইফ হার ফাদার ডিড নট পে হার ফিজ শি উড নট বি হিয়ার। আসলে কি দেখো, এটা তো বোঝোই, মানে এই যে ইফ হার ফাদার ডিড নট পে হার ফিজ, ডিড নট রাখলাম, শি উড নট বি হিয়ার, এই যে বারবার নেগেটিভ ব্যাপারটা ঘটে, এটা হচ্ছে কি একটু ইংরেজি, আমাদের তো উদ্দেশ্য দেখো গুড, স্পিক বেটার, রাইট বেটার, তাই তো নাকি? তো এই যে জায়গাটা, সেই জায়গাটাকে ধরার জন্যই কিন্তু পাশাপাশি আমি রেখেছি, যে আবার একবার ডিড নট বললাম, আবার উড নট বলবো, তো এই জায়গাটা না বলে নিয়ে আমি একটা আদারওয়াইজ ব্যবহার করলাম, তাহলে প্রথমটা আমার অ্যাফার্মেটিভ হলো, পরেরটা নেগেটিভ হলো। হার ফাদার পেজ হার ফিজ, কোনো অসুবিধা নেই, সিম্পল একটা ফর্ম বললাম। এবার আদারওয়াইজ শি উড নট বি হিয়ার, তার মানে একটা পজিটিভ ফর্মেটে থাকলো, একটা নেগেটিভ ফর্মেটে থাকলো, কিন্তু যদি আমি ইফকে ব্যবহার করি তাহলে নেগেটিভটাকে ব্যবহার করতেই হবে। তাহলে ইফ হার ফাদার ডিড নট, দেখো ব্যবহার করলাম, পে হার ফিজ, শি আবার উড নট,
বি হিয়ার, ডবল ডবল নেগেটিভ, অসুবিধে কিছু নেই, চলবে, নো প্রবলেম। এখানে আমাদের বাদবাকি যখন নোটের মধ্যে রয়েছে যে প্রোভাইডেড বা সাপোজ, এগুলো আমাদের জানা আছে, ফর ডিটেলসের মধ্যে আর গেলাম না। যে কোনো শর্ত সাপেক্ষে প্রোভাইডেডকে ব্যবহার করি। সাপোজের ক্ষেত্রে হোয়াট ইফ, মানে তাতে কি, এই যে তাতে কি, এই যে আমরা কোনো কিছুকে একটা কী বলবো, তাতে কি বলে একটা তোয়াক্কা করি না, এরকম একটা ব্যাপারের মধ্যে যাই, সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমাদের প্রোভাইডেড বা সাপোজকে ব্যবহার করা যেতে পারে। আমরা চলে যাই আমাদের রুল নাম্বার 4-এ, যেখানে আমাদের আরও 3টে ক্ষেত্র রয়েছে, সেই 3টে ক্ষেত্রকে আমাকে বলতে হবে। যেমন ইফ অনলি, ইফ অনলি যদি আমরা প্রয়োগ করি, তাহলে ইফ অনলির মধ্য দিয়ে আমরা কী কী বোঝাতে পারবো না, আমরা হোপ, উইশ অর রিগ্রেট অ্যাকর্ডিং টু দ্য টেন্স ইউজড উইথ ইট। এই দেখো মজার কথাটা দেখো আন্ডারলাইন করা রয়েছে, অ্যাকর্ডিং টু দ্য টেন্স ইউজড উইথ ইট। মানে এই যে কন্ডিশনাল ক্লজে ইফ অনলিটাকে রাখছি, তার মধ্যে দিয়ে আমরা হোপ, আমাদের আশাকে, আমাদের ইচ্ছেকে, আমাদের দুঃখকে প্রকাশ করতে পারি, কিন্তু সেখানে প্রধানত আমি কোনটাকে প্রকাশ করতে চলেছি এটা নির্ভর করবে যে টেন্সটার সঙ্গে ব্যবহার করছি তার উপরে। সো প্লিজ একটু মন দিয়ে জায়গাটা খেয়াল রাখবো। যেমন ইফ অনলির পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, দেখো রয়েছে ইফ অনলি প্লাস প্রেজেন্ট টেন্স, তাহলে কী হবে না এক্সপ্রেসেস হোপ, তাহলে হোপ, তাহলে আশার কথাটা বলবে। যেমন এক্সাম্পলে ইফ অনলি হি কামস ইন টাইম বলে কিছু বলতে চাচ্ছি, বা কোনো একটা কথা প্রসঙ্গে কনটেক্সটে আমি এটা বললাম যে দেখো এটা করব, ওটা করব, এটা করব, সব কিছুই করব, এই কথাগুলো বলা হচ্ছে, বলতে বলতে তখন তুমি বললে যে হ্যাঁ সবটাই হবে যদি সে সময় মতো আসে, তবে তো, মানে আশা করছি সে আসবে। ইফ অনলি হি কামস ইন টাইম ইজ ইকাল টু দেখো রেখেছি উই হোপ হি উইল কাম ইন টাইম। তো উই হোপ হি উইল কাম ইন টাইম, এটার মধ্য দিয়ে একটু গদ্য গদ্য ব্যাপারটা হলো, তাই তো। আর যদি বলি ইফ অনলি হি কামস ইন টাইম, যদি সে সময় মতো আসে, এই যে জায়গাটা তার মধ্যে একটা হোপ রাখলাম এবং একটা কন্ডিশনও রাখলাম যে আগে যে কথাগুলো বলা হলো সে সবই বাস্তবায়িত হতে পারে যদি সে সময় মতো আসে, মানে মনের মধ্যে আশাটা আছে যে সে আসছেই। 2 নম্বরের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ইফ অনলি প্লাস পাস্ট বা প্লেন পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট টেন্স হবে কি না এক্সপ্রেসেস রিগ্রেট। এই যে রিগ্রেট দেখবে দেখো 3 নম্বরও আমরা পেয়ে যাবো রিগ্রেট, একটু পার্থক্য আছে, এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো। এক্সাম্পলে দেখো কি বলা হচ্ছে, ইফ অনলি হি ডিড নট ড্রাইভ সো ফাস্ট, যদি সে এত জোরে ড্রাইভটা না করতো, যে দুঃখটা মানে ঘটনাটা ঘটে গিয়েছে, তাই না, ফলে পাস্ট টেন্সে রাখলাম, পাস্ট পারফেক্ট হতে পারে। অতীত ক্ষেত্রেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, কম্প্যারিজন করছি অতীতের সাথে অতীত, কি মনে পড়ছে পাস্ট পারফেক্ট টেন্সে আলোচনা করেছিলাম নাকি? এই তো এই 2টো ক্লাস আগে আলোচনা করলাম। প্লিজ সাবস্ক্রাইব এবং পুরো এপিসোডগুলো দেখবে, পাস্ট পারফেক্ট ইউজটা ডিটেইলসে বলা আছে। সেসব জায়গাতেও আমরা ইফ অনলিটাকে ব্যবহার করতে পারবো আমাদের আলোচনার জন্য। আমরা এখানে থাকি, ইফ অনলি হি ডিড নট ড্রাইভ সো ফাস্ট, সে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বা কোনো বিপদ কিছু ঘটে গেছে, তো সে তাকে আমি কী বললাম যে কোনো কিছুই ঘটতো না যদি সে এত জোরে না ড্রাইভ করতো, তাই না, ইফ অনলি হি ডিড নট ড্রাইভ সো ফাস্ট। 3 নম্বরে দেখো রয়েছে, আবার দেখো বলেছি ইফ অনলি পরে দেখো যদি উডকে ব্যবহার করি, এই যে পাস্ট বা পাস্ট পারফেক্ট টেন্সে বললাম সেটা একটা ফরম্যাট, এবার যদি বলছি যে আমি উডকে ব্যবহার করি, তাহলে এটাও এক্সপ্রেসেস রিগ্রেট, এটাও রিগ্রেট বলছে, কিন্তু অ্যাবাউট এ প্রেজেন্ট অ্যাকশন, বর্তমানের কোনো অ্যাকশানে। যেমন এক্সাম্পলে বললাম ইফ অনলি দ্য রেইন উড স্টপ, যদি বৃষ্টিটা থেমে যায়, এই যে বৃষ্টিটা থেমে যায় মানে দেখে মনে হচ্ছে না যে বৃষ্টিটা থামবে, দেখে মনে হচ্ছে না, এটা হোপ নয় কিন্তু এটা রিগ্রেট। বর্তমানে দাঁড়িয়ে আছি আমরা একটা জায়গায় যেখানে বৃষ্টিটা হয়েই চলেছে, কিছু করার নেই, কিন্তু আমাদের পরিকল্পনা ছিল কোনো কাজকর্ম করার, তো তখন সেখানে কি বলছি যে হায় যদি বৃষ্টিটা থামে তবে তো, এই যে যদি থামে, এই যে জায়গাটা ইফ অনলি দ্য রেইন উড স্টপ, মানে এই যে জায়গাগুলো দেখো রয়েছে ইফ অনলি যে জায়গাগুলো, বুঝতেই পারছো এটাকে ভিত্তি করে সেন্টেন্সটা আরও বড় হতে পারে, বা শুধুমাত্র এই বাক্যটাকে ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু শুধুমাত্র এই বাক্যগুলোকে ব্যবহার করতে গেলে মানে মনে হয় না একটা খণ্ডিত বাক্য বলে মনে হচ্ছে, আসলে এটা কোনো কনটেক্সটে কোনো প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে তুমি যখন কথাটাকে বলবে মানে স্পিক বেটারের মতো করে, তখন তুমি এটাকে ইউজ করতে পারো।
রাইট বেটারের ক্ষেত্রেও করা যেতে পারে কনটেক্সট দিয়ে, একটা প্যারাগ্রাফ নিয়ে যদি তুমি লেখো সেক্ষেত্রে। আদারওয়াইজ একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স করতে গেলে কিন্তু বুঝতে পারবে না, হঠাৎ করে বৃষ্টি থেমে যাওয়া নিয়ে আমি হাউতাস করছি কেন, বা তার ড্রাইভিং নিয়ে একটু কথা বলছি কিনা, বা সে এসে পড়বে এটা নিয়ে কোনো কথা বলছি কিনা। ফলে সেখানে কিন্তু আমাকে ডিটেলিংয়ে মনে ভাব প্রকাশ করার জন্য বলতেই হবে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড প্র্যাকটিস, প্লিজ প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ভালো থেকো, টেক কেয়ার, বাই।